হ্যালো বন্ধুরা, আমি অর্পণ স্বাগত জানাই বিশ্বাস কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে 7ই আগস্ট আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হয়ে গেছে, সেই পরীক্ষার কিছু জিকে জিএস কোশ্চেন আমি তোমাদেরকে আজকে দেখাবো। যেভাবে আমাকে কোশ্চেন গুলো দিয়েছে বিভিন্ন ক্যান্ডিডেটরা, আমি ঠিক সেরকম ভাবেই কোশ্চেন গুলো তোমাদেরকে দিচ্ছি। আমি শুধু অপশন গুলোকে একটু মডিফাই করেছি, তাই ছাড়া আর কিছুই করিনি। আর কোশ্চেনের একদম পুরো মান ছিল খুবই সহজ, একটু পড়াশোনা করলেই পারা যায়। আর আমি যতটুকু পেরেছি ভিডিও বানাতে, সেই ভিডিও থেকে বেশ কিছু কোশ্চেন কিন্তু কমন এসছে বন্ধুরা। তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই কিন্তু অন্তত পক্ষে 5-6 নাম্বার, 7-8 নাম্বার তো অবশ্যই তোমরা পাবে। ঠিক আছে? আর কোশ্চেনের যদি বলি যে রিপিট হয়েছে কিনা, আমি বলবো হ্যাঁ, রিপিট হয়েছে। 2016 সালের কিছু কিছু কোশ্চেন রিপিট হয়েছে, এবং এছাড়া 2025 সালে যে গ্রাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হয়ে গেছে, সেই পরীক্ষাতেও যে জিকে কোশ্চেন এসেছিল, সেই জিকে কোশ্চেন কিছু কিছু দিয়ে দিয়েছে এই পরীক্ষায়। তো চলো আমরা দেখে নেবো যে কি কি কোশ্চেন গুলো দিয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোশ্চেনের প্যাটার্ন কিরকম এসছে, কোশ্চেনের মান কিরকম, সেগুলো তোমরা সবই বুঝতে পারবে। আর আরেকটা কথা বন্ধুরা, আমি দেখি যে তোমরা আমার ভিডিও তোমরা দেখো, কিন্তু তোমরা লাইকও করো না, শেয়ারও করো না, কমেন্টও করো না, আর সাবস্ক্রিপশন তো দূরের কথা। তো এরকম যদি করো তাহলে আমার ভিডিও তৈরি করার আগ্রহটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। অন্তত ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটা অন্তত একটু লাইক তো করতে পারো। আর যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক করো, তাতেও কোনো অসুবিধা নেই। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নের দিকে চলে যাব। কোন গুপ্ত রাজার আমলে চীনা পরিব্রাজক ফাইহেন ভারত ভ্রমণ করেছিলেন? এটা সঠিক অ্যান্সার হলো অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাইহেন ভারত ভ্রমণ করতে এসেছিল। আর যদি বলা হয় হিউয়েন সাং, যদি বলা হয় হিউয়েন সাং কার আমলে ভারতে এসেছিল, বা কোন রাজার আমলে ভারতে এসেছিল হিউয়েন সাং, তাহলে হবে হচ্ছে হর্ষবর্ধন। হর্ষবর্ধন হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং ভারতে এসেছিল। ইনি একজন চীনা পরিব্রাজক ছিল, চীনা পরিব্রাজক বা চীনা পর্যটক ছিল। ঠিক আছে? আচ্ছা, এইবার এখান থেকে আমরা একটু সমুদ্রগুপ্ত এবং গুপ্ত রাজাদের সম্পর্কে একটু জেনে নেবো ছোট্ট করে। সমুদ্রগুপ্তকে সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। ভারতের নেপোলিয়ান ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। এই সমুদ্রগুপ্তর আর একটা নাম আছে, এনাকে কবিরাজ নামেও ডাকা হতো সেই সময়। এনার একটা উপনাম হচ্ছে কবিরাজ। সমুদ্রগুপ্ত যদি বলা হয় যে কোন গুপ্ত রাজাকে বিনা বাদনরত অবস্থায় দেখা যায়, তাহলে তার অ্যান্সারও কিন্তু সমুদ্রগুপ্ত হবে। বুঝা গেল? আচ্ছা, যদি বলা হয় যে কোন রাজা গুপ্ত বংশের প্রতিষ্ঠা করেছিল? শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। আর যদি বলা হয় গুপ্ত বংশের শেষ রাজাকে, শেষ রাজা, যদি বলা হয় শেষ রাজাকে, শেষ রাজা হচ্ছে বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত। ঠিক আছে? এই দুটো পয়েন্টও মনে রেখো। আচ্ছা, প্রথম চন্দ্রগুপ্ত, এনাকে বলা হয় মহারাজাধিরাজ। মহারাজাধিরাজ। মহারাজাধিরাজ উপাধি ছিল কার? প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে? আর এই প্রথম চন্দ্রগুপ্তর গুরু কে ছিল? আমরা সবাই জানি কৌটিল্য। কৌটিল্য। ঠিক আছে? এই কটা পয়েন্ট মনে রাখলেই হবে এখান থেকে। আচ্ছা, এরপরে কোশ্চেন কি এসেছিল দেখবো। আচ্ছা, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু যে ফার্স্ট শিফটে এসেছিল। ঠিক আছে? আচ্ছা, এরপরে কোশ্চেনে কি আছে দেখবো। চরক ছিলেন বিখ্যাত ড্যাশ রাজ দরবারের চিকিৎসক। এটা সেকেন্ড শিফটে এসছে এই কোশ্চেনটা। ঠিক আছে? তো কি হবে এটার অ্যান্সার? এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, কনিষ্ক। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে ইতিহাস থেকে কোশ্চেন আসছে, তাও আবার বেশি কোন জায়গা থেকে আসছে? প্রাচীন যুগ থেকে কিন্তু কোশ্চেন আসছে। ঠিক আছে? প্রাচীন যুগ থেকে কিন্তু আমাদের পড়তে হবে। বিশেষ করে গুপ্ত বংশ, মৌর্য বংশ, এইগুলো খুব ভালো করে দেখতে হবে। পাল, সেন বংশ, এগুলো ভালো করে দেখতে হবে। এরপরে কোশ্চেনে কি আছে? ভগবান বুদ্ধ কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? বা ভগবান বুদ্ধর মৃত্যুর ঘটনা যেটা হচ্ছে মহাপরিনির্বাণ, এটা কোথায় হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে বুদ্ধগয়া। আর যদি বলা হয় গৌতম বুদ্ধ প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিল, বা ধর্মচক্র প্রবর্তন কোথায় করেছিল, তাহলে তার সঠিক অ্যান্সার হবে হচ্ছে সারনাথ। আমি গৌতম বুদ্ধ সম্পর্কে পুরো ডিটেলসে বলে দিয়েছিলাম একটা ভিডিওতে। তোমরা যারা ভিডিওটি দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। ঠিক আছে? শুধু গৌতম বুদ্ধ সম্পর্কে না, আরো অন্য অন্য কোশ্চেনও কিন্তু সেই ভিডিওতে রয়েছে। আচ্ছা, এরপরে কোশ্চেনে কি আছে?
ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এই যে এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন, এই কোশ্চেনটা রিপিট এসছে। কত সালে এসেছিল এই কোশ্চেনটা? 2016 সালে এসেছিল। ঠিক আছে, আচ্ছা এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হচ্ছে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। কোন স্টেটে হয়েছিল প্রথম মহিলা রাজ্যপাল? ইউপি। ইউপির হয়েছিল। কবে হয়েছিল? উনি হয়েছিল হচ্ছে 15ই আগস্ট 1947 সাল। 1947 সাল থেকে 49 সাল পর্যন্ত উনি ইউপির গভর্নর ছিলেন। ঠিক আছে, আচ্ছা এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, এখানে যদি বলা হয় প্রথম সিএম কে ছিল ভারতের, প্রথম মহিলা সিএম, ফার্স্ট মহিলা সিএম কে ছিল, চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী কে ছিল, তাহলে তার অ্যান্সার কি হবে? হবে হচ্ছে সুচিতা কৃপালিনী। সুচিতা কৃপালিনী। আর ইনি যে সিএম হয়েছিল, ইনি সিএম ছিল কোন রাজ্যের? ইনি সিএম ছিলেন হচ্ছে ইউপির। 1963 সালে। 1963 সালে ইনি ইউপির সিএম হয়েছিলেন, সুচিতা কৃপালিনী। আমাদের কিন্তু একটু জেনে নিতে হবে যে ভারতের প্রথম মহিলা কে ছিল, ভারতের প্রথম পুরুষ কে ছিল। ঠিক আছে, এইগুলো আমাদের কিন্তু একটু জেনে রাখতে হবে। আচ্ছা অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিল অ্যানি বেসান্ত। ঠিক আছে, আর ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী। মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী। ঠিক আছে, এই কটা পয়েন্ট একটু মনে রেখো। আচ্ছা এরপরে চলে যাব আমরা পরের কোশ্চেনে। ড্যাশ হলো পণ্যের প্যাকেজিং এ মুদ্রিত সর্বোচ্চ মূল্য যা একজন খুচরো বিক্রেতা গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ কত টাকা নিতে পারবেন তা নির্দেশ করে। যে সমস্ত বন্ধুরা বাংলায় পড়তে একটু সমস্যা হচ্ছে তারা ইংরেজিতে এখানে দেখে নিতে পারো। আচ্ছা এই কোশ্চেনটা ছিল ফার্স্ট শিফটে। এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে হচ্ছে এমআরপি। এমআরপির ফুল ফর্ম হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। মানে এই যে যে এমআরপি রয়েছে, এটা হচ্ছে সর্বোচ্চ কোনো একটা দ্রব্যের সর্বোচ্চ মূল্য। ঠিক আছে, এর উপরে কিন্তু কোনো বিক্রেতা এই মূল্যের উপরে কোনো জিনিস বিক্রি করতে পারবে না। ঠিক আছে, সেটা হচ্ছে এমআরপি। আর সিপি, সিপি হচ্ছে কস্ট প্রাইস, ক্রয় মূল্য। ঠিক আছে, সিপি হচ্ছে কস্ট প্রাইস, আমি এখানে লিখে দিচ্ছি, মানে হচ্ছে ক্রয় মূল্য। আর এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস। ঠিক আছে, সেলিং প্রাইস। এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। 14 অথবা 15ই আগস্ট 1947 সালে মধ্যরাতে কেন্দ্রীয় সমাবেশে ইকবালের সারে জাহাসে আচ্ছা, হিন্দুস্তান হামারা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন কে গিয়েছিলেন? খুব ভালো একটা কোশ্চেন, নতুন কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। তো এটার অ্যান্সার কি হবে? এটা থার্ড শিফটে এসেছিল। হ্যাঁ, আচ্ছা এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, এম এস শুভলক্ষ্মী। এম এস শুভলক্ষ্মী এই দুটো গান কেন্দ্রীয় সমাবেশে গিয়েছিল। ঠিক আছে, এরপরে কোশ্চেনে চলে যাবো আমরা। সূর্যগ্রহণ কখন হয়? সূর্যগ্রহণ কখন হয়? এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে। ঠিক আছে, সূর্যগ্রহণ কখন হয়? যখন চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে। আর যদি বলা হয় চন্দ্রগ্রহণ কখন হয়? চন্দ্রগ্রহণ হচ্ছে তখনই হয় যখন আমাদের পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে চলে আসে। মানে অ্যাকচুয়ালি যখন পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে চলে আসে তখন পৃথিবীর ছায়াটা আমাদের চাঁদের উপরে পড়ে, তখনই সেটা চন্দ্রগ্রহণ হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে কোশ্চেনে কি আছে? অস্ট্রেলিয়াতে হ্যারিকেনকে বলা হয় ড্যাশ। এটা সঠিক অ্যান্সার হলো উইলি উইলি। বিভিন্ন দেশের ঝড়ের নামও কিন্তু আমাদের মনে রাখতে হবে বন্ধুরা। আচ্ছা আমাকে একটা ক্যান্ডিডেট পরে বললো যে অপারেশন সিন্দুর থেকেও নাকি কোশ্চেন এসছে, আমাদের কিন্তু এটাও পড়তে হবে। আমি এই নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছি, আমি ডেসক্রিপশনে পুরো প্লেলিস্টের লিংক দিয়ে রাখছি। সমস্ত ভিডিওগুলো দেখলে তোমরা কিছু মার্কস অন্তত কমন পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে কোশ্চেনে চলে যাবো আমরা। সায়েন্স থেকে কোশ্চেন এসছে, 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু ড্যাশ। এক হর্ষ পাওয়ার সমান কত? তো এটা আমরা সবাই বলতে পারবো। এটা অ্যান্সার হবে হচ্ছে অপশন বি। অপশন দেখে কিন্তু গোলালে হবে না। ঠিক আছে, 746 ওয়াট। 746 ওয়াটে হয় হচ্ছে 1 হর্স পাওয়ার। ঠিক আছে, 1 HP। অ্যাসিড বৃষ্টিতে নিচের কোনটি সর্বাধিক পরিমাণে উপস্থিত থাকে? এটা সঠিক অ্যান্সার হলো অপশন সি,
H2SO4, H2SO4 এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়াল বলা হয়, অয়েল অফ ভিট্রিয়াল। আচ্ছা, ভিট্রিয়াল বলছে যখন, তাহলে গ্রিন ভিট্রিয়াল কাকে বলা হয়? গ্রিন ভিট্রিয়াল। ফেরাস সালফেটকে FeSO4, ঠিক আছে। আর যদি বলা হয় ব্লু ভিট্রিয়াল, ব্লু ভিট্রিয়াল বলা হয় হচ্ছে কপার সালফেটকে CuSO4। আর হোয়াইট ভিট্রিয়াল বলা হয় জিঙ্ক সালফেটকে, হোয়াইট ভিট্রিয়াল বলা হয় জিঙ্ক সালফেটকে, জিঙ্ক সালফেটের সংকেত হচ্ছে ZnSO4, ঠিক আছে। এটা হচ্ছে হোয়াইট ভিট্রিয়াল, এগুলো মনে রাখবে বন্ধুরা। HNO3 বলা হয় হচ্ছে নাইট্রিক অ্যাসিডকে, কোন অ্যাসিডকে? নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডকে বলা হয় হচ্ছে, নাইট্রিক অ্যাসিডের সংক্ষিপ্ত নাম হচ্ছে বা সাংকেতিক নাম হচ্ছে HNO3। আর HCl তো আমরা জানি। আর এটা H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, ঠিক আছে, কার্বনিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড এটাকে আবার অ্যাকোয়ারিজিয়া বলা হয়, অ্যাকোয়ারিজিয়া বলা হয়, ঠিক আছে। আচ্ছা, পয়েন্টগুলো সব নোট করে রাখো। চলে যাবো এর পরের কোশ্চেনে। এর পরের কোশ্চেনে আছে, এটা সেকেন্ড শিফটে এসছে বন্ধু, আমি যে ভিডিও বানিয়েছি তার থেকে এই কোশ্চেনটা এসছে হুবহু। ড্যাশ হলো সফটওয়্যারের বাগ অনুসন্ধানের একটি প্রক্রিয়া। এটা সঠিক অ্যান্সার, তোমরা সবাই জানো যদি ভিডিওটি দেখে থাকো। এটা সঠিক অ্যান্সার হচ্ছে ডিবাগিং। হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন Na+? তে কয়টি ইলেকট্রন আছে? Na মানে হচ্ছে সোডিয়াম, সোডিয়াম মৌল। সোডিয়ামে কটা ইলেকট্রন আছে? ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, 10টা। আমাদের বিভিন্ন মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত সেগুলো আমাদের জেনে রাখতে হবে। বিভিন্ন মৌলের যদি পরমাণু ক্রমাঙ্ক তুমি মনে রাখতে পারো, তাহলে কোন মৌলতে কতগুলো ইলেকট্রন আছে, কতগুলো প্রোটন আছে, কতগুলো নিউট্রন আছে, সেগুলো কিন্তু আমরা সব বের করতে পারবো, ঠিক আছে। তো মনে রাখবে অন্তত 1 থেকে 30 খানা মৌলের পরমাণু ক্রমাঙ্ক কিন্তু আমাদের মনে রাখতে হবে। পারমাণবিক গঠন বলে একটা চ্যাপ্টার আছে ভৌতবিজ্ঞানে, ফিজিক্সে একটা পারমাণবিক গঠন বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে কিন্তু এই বিভিন্ন মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত একটা লিস্ট দেওয়া আছে, ঠিক আছে, সেটা তোমাদের পড়ে নিতে হবে। এরপরে কোশ্চেনে কি আছে, ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার কে? এটাও কিন্তু আমি করিয়েছি বন্ধুরা কোশ্চেনে। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার। আর যদি বলা হয় মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও আরো 2জন কমিশনার থাকে, সেই 2জন কমিশনারের নাম কি বলতো? সেই দুটো কমিশনারের নাম হচ্ছে, একজন হচ্ছে সুখবীর সিং সাধু আর একজনের নাম হচ্ছে বিবেক যোশী, ঠিক আছে। একজন মুখ্য নির্বাচন কমিশনারের সাথে সাথে আরো 2জন ইলেকশন কমিশনার থাকে, সেই 2জন ইলেকশন কমিশনারের নাম হচ্ছে এই, একজনের নাম হচ্ছে সুখবীর সিং সাধু আর একজনের নাম হচ্ছে বিবেক যোশী। জ্ঞানেশ কুমার হচ্ছে ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার। এটা ফার্স্ট শিফটে এসেছিল এই কোশ্চেনটা। আচ্ছা ঠিক আছে, এর পরের কোশ্চেনে কি আছে দেখো, ভারতীয় জনতা পার্টির উৎপত্তি ভারতীয় জনসংঘ থেকে, যা ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত। ফার্স্ট শিফটের কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন। আচ্ছা, এটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি 1951 সালে এই ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি এটা প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। তখন এটার নাম বিজেপি ছিল না, তার নাম ছিল হচ্ছে শুধুমাত্র ভারতীয় জনসংঘ, ঠিক আছে। ভারতীয় জনসংঘ ছিল হচ্ছে তখন এর নাম ছিল, বিজেপির নাম। টোটাল জাতীয় দল আছে হচ্ছে কটি? 6টি। সেই 6টি জাতীয় দলের নাম আমি বলছি, কি কি আছে দেখো। ভারতে বর্তমানে 6টি জাতীয় দলের স্বীকৃতি রয়েছে, সেগুলি হলো ভারতীয় জনতা পার্টি বিজেপি, ভারতীয় জাতীয় কংগ্রেস, বহুজন সমাজ পার্টি যাকে আমরা সংক্ষেপে বলছি বিএসপি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যাকে আমরা বলছি সিপিআইএম, ন্যাশনাল পিপলস পার্টি যাকে সংক্ষেপে বলছি এনপিপি, এবং আম আদমি পার্টি আপ। এই সমস্ত জাতীয় দলের প্রতিষ্ঠাতা কারা ছিল এবং এদের প্রতীক কি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, তোমরা একটু এগুলো দেখে নিও বন্ধুরা। আচ্ছা, এরপরে কোশ্চেনে কি আছে? এরপরে কোশ্চেনে আছে হচ্ছে পুরুষ মানুষের লিঙ্গ ক্রোমোজোমের নামকরণ করা হয় ড্যাশ। সেক্স ক্রোমোজোম ইন হিউম্যান মেল আর নেম ড্যাশ। সেকেন্ড শিফটে এসছে কোশ্চেনটা, কি হবে? পুরুষ মানুষ বলেছে, এটা অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, XY।
মানুষের টোটাল ক্রোমোজোম থাকে কতগুলো? 46টা থাকে। বা যদি বলা হয় কত পেয়ার থাকে, যদি বলা হয় পেয়ার কত জোড়া থাকে, তাহলে হবে হচ্ছে 23 জোড়া। জোড়া বললে 23, আর যদি বলা হয় কয়টা তাহলে 46টা ক্রোমোজোম থাকে টোটাল মানুষের। ঠিক আছে, তার ভিতরে মাত্র এক জোড়া বা দুইটি ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম। দুইটি ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম, মানে এই দুটো সেক্স ক্রোমোজোমের কাজ হচ্ছে যে কি করবে, যে একটা মানুষ সে মেয়ে না ছেলে সেটা নির্ধারণ করবে হচ্ছে এই দুটো সেক্স ক্রোমোজোম। আর বাদ বাকি যে 44টা ক্রোমোজোম আছে, এই 44টা ক্রোমোজোম কি করে না দেহ গঠন করে। ঠিক আছে, আচ্ছা এইখানে যদি বলা হয় মহিলাদের লিঙ্গ ক্রোমোজোমের নামকরণ কি, তাহলে সেটার অ্যান্সার হবে হচ্ছে ডবল এক্স। মেয়েদের দুটো সেক্স ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে এক্স এক্স মানে ডবল এক্স, আর ছেলেদের দুটো সেক্স ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে এক্স ওয়াই। জল দিবস প্রতি বছর পালিত হয় ড্যাশ দিনে। সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, 22শে মার্চ। 22শে মার্চ বিশ্ব জল দিবস প্রতি বছর পালিত হয়। ঠিক আছে, আচ্ছা আর আর 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস, 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আচ্ছা, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি কে লিখেছেন? কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী লিখেছে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। তাহলে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের বইয়ের নামও কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেগুলো পরীক্ষায় আসছে। এটা সেকেন্ড শিফটে এসছে এই কোশ্চেনটা। এরপরে কোশ্চেনে কি আছে? নিচের কোন শহরটি 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করতে চলেছে? এটা একটু মিস্টেক হয়ে গেছে বন্ধুরা, কোশ্চেনটা তোমরা ঠিক করে নাও। মানে এটা হবে হচ্ছে এরকম, 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন দেশে আয়োজন করা হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিসে আয়োজন করা হয়েছিল। আর যদি বলা হয় 2028 সালে, 2028 সালে কোথায় অলিম্পিক গেমস হবে, গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস? এটার অ্যান্সার হবে হচ্ছে লস অ্যাঞ্জেলস, আমেরিকাতে। লস অ্যাঞ্জেলস। ঠিক আছে, 2028 সালে কোথায় হবে? লস অ্যাঞ্জেলেসে হবে অলিম্পিক গেমস। এরপরে কোশ্চেনে কি আছে? থমাস কাপ ড্যাশ এর সাথে সম্পর্কিত। কি হবে সঠিক অ্যান্সার? মানে বিভিন্ন খেলার নামগুলো কিন্তু দিচ্ছে, যে কোন কাপ কোন খেলার সাথে যুক্ত সেগুলো কিন্তু দিচ্ছে। দেখো এটা সেকেন্ড শিফটে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। তো এটা অ্যান্সার হবে হচ্ছে ব্যাডমিন্টন। ঠিক আছে, থমাস কাপ ব্যাডমিন্টনের সাথে যুক্ত। আর যদি বলা হয় উবের কাপ, উবের কাপও কিন্তু ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। উবের কাপও কিন্তু ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। আচ্ছা, এর পরের কোশ্চেন হচ্ছে লাস্ট কোশ্চেন আজকের। 2025 সালে ইউএস ওপেন টেনিস পুরুষদের একক বিভাগে কে জিতলেন? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, জানিক সিনার। আর কাকে হারিয়েছে? হারিয়েছে হচ্ছে টেইলর ফিচকে। টেইলর ফিচকে হারিয়ে জানিক সিনার ইউএস ওপেন জিতেছে। ঠিক আছে, তো আজকে আমি এই কটা কোশ্চেনই পেয়েছি বন্ধুরা। তবে আমি এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যে আরেকটা কোশ্চেন এসেছিল আমাকে পরে একটা ক্যান্ডিডেট জানালো যে সবচেয়ে প্রাচীনতম বেদ কোনটি? প্রাচীনতম বেদ, এটা নাকি ফার্স্ট শিফটে এসছে। প্রাচীনতম বেদ কোনটি, এই কোশ্চেনটা নাকি প্রথম শিফটে এসেছিল। তো আমরা জানি কি প্রাচীনতম বেদ কোনটি? আমরা জানি ঋগ্বেদ। ঋগ্বেদ, ঠিক আছে, ঋগ্বেদ থেকে নাকি কোশ্চেন এসেছিল। তো ঋগ্বেদ থেকে কোশ্চেন আসলে একটাই কোশ্চেন আসতে পারে, প্রাচীনতম বেদ কোনটি, না হলে দিতে পারে যে ঋগ্বেদে মোট কতগুলো স্তুতি আছে, 1028টা স্তুতি আছে। ঋগ্বেদে মোট কতগুলো মন্ডল আছে, এই ধরনের কোশ্চেন গুলো দিতে পারে ঋগ্বেদ থেকে। তো তোমরা একটু দেখে যেও, প্রাচীন যুগ থেকে মানে ইতিহাসের প্রাচীন যুগ থেকে বেশ কিছু কোশ্চেন আসছে, তোমরা প্রাচীন যুগটা একটু ভালো করে দেখে যেও। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রিপারেশন তোমাদের যথেষ্ট ভালো হয়েছে আশা করি। ভালো পরীক্ষা হবে, সবাই চাকরি পাও এই আশা করি। আজকে এই পর্যন্তই থাক, বাই তাহলে।